ভাই বাঁচলাম না। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে তোমাদের উচ্চতর গণিতে এক্সারসাইজ 13 সলিড জিওমেট্রি মানে ঘনজ্যামিতি করাবো। এই ঘনজ্যামিতির তোমাদের জ্যামিতি অংশের হায়ার ম্যাথের জ্যামিতি অংশের একটা গুরুত্বপূর্ণ বাস্তব ভিত্তিক ধারণা, এই ধারণা সম্পর্কে আমাদের ক্লিয়ার থাকতে হবে। আর তোমাদেরকে প্রথমেই বলে রাখবো যে তোমরা তোমাদের পাশে অবশ্যই পেন্সিল, খাতা, হায়ার ম্যাথ বইটা এবং কলম ইত্যাদি রাখবে এবং সাথে ক্যালকুলেটরটা রাখবে, যাতে দ্রুত ক্যালকুলেশন করে তোমরা যাতে ওই কমেন্টসে রেজাল্টটা তাড়াতাড়ি লিখে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা একটু বেশি পরিমাণ অঙ্ক দ্রুত করতে পারবো তোমাদের সাহায্য নিয়ে। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলবো, সেটা হলো তোমরা যদি কোনো সাইডে এই সমস্যা হয়, আমি নেট অবশ্য পাতলা পাতলা দেখতাম, এখন দেখা যায় মাঝে মধ্যে তোমাদের কমেন্টসগুলি পাতলা পাতলা দেখলাম, নেটে মাঝে মধ্যে ডিস্টার্ব হয়। এই ডিস্টার্ব যাতে হয় এটা বুঝতে পারি, ডিস্টার্ব হলে আমার অনেকক্ষণ রেখে দিতে হবে, না মুছলে মাঝে মধ্যে একটু বোর্ডটা ঝাপসা হয়ে যায়, তখন বোর্ডে থাকলে এক সময় দেখা গেলে তখন সমস্যা নাই। পরে তোমরা ক্লাসটা যেহেতু আপলোড করা থাকে, তাহলে তোমরা এটা মাঝে মধ্যে দেখে দেখে তোমরা ওই ব্যাপারটা সলভ করতে পারবা, সমস্যা হবে না। এখন তোমাদেরকে বলবো, এই মুহূর্তে যে আমি করাচ্ছি, এই মুহূর্তে নেটের সমস্যা হচ্ছে কিনা, বোর্ডটা আমার ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু দেখো। দেখে যারা লাইভে আসো কমেন্টসে অবশ্যই দ্রুত লেখো যে ওকে, যদি ঠিক থাকে তাহলে ওকে লিখো, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু আমাকে কমেন্টসে লিখে তাড়াতাড়ি একটু জানাও, আমি তাহলে আগাতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্টস ইন ডিউ টাইম। তাহলে তোমরা ঠিক সময়ে কমেন্টস লিখে আমাকে জানিয়েছ। এখন দেখো আমরা বিষয়বস্তুতে এগোতে পারি। এখন বিষয়বস্তুর প্রথমে তোমরা বাস্তবে অনেক জিনিসপত্র দেখো, যেমন বিভিন্ন টাইপের বক্স দেখো, যেমন এই একটা বক্স, এই একটা বক্স, এই বক্সটার মনে করো এই আমরা যদি এইভাবে ধরি, এটা দৈর্ঘ্য, এটা তার যদি প্রস্থ ধরি বা এটা প্রস্থ ধরি আর এটা উচ্চতা ধরি, তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, প্রস্থ আর এটা হলো উচ্চতা, তার তিনটা মাপ থাকে, এর তিনটা মাপ থাকে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আমি একটু তোমাদের বাস্তব ভিত্তিক বেসিক কনসেপশন সহ আলোচনা করতেছি, যাতে প্রত্যেকেরই বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, কেউই যেন এটা না বলতে পারে স্যার ব্যাপারটা বুঝি নাই। এখন যারা ভালো বুঝো, অনেকটা বুঝো, তারাও একটু ধৈর্য সহকারে সাথে থাকো, আর যারা একটু দুর্বল আছে বোঝার ক্ষেত্রে, যারা একটু পিছিয়ে আছে আগের থেকে, তাদেরকে একটু বুঝতে সাহায্য করো এবং একটু সহযোগিতা করো। ঠিক আছে, তাহলে আমরা এরকম একটা বস্তু, এটার এই পৃষ্ঠটা দেখো, এই পৃষ্ঠটা একটা আয়তক্ষেত্র, প্রত্যেকটা পৃষ্ঠই একটা ঘনবস্তুর তিনটা মাপ থাকলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তার যদি সুষম আয়তাকার হয়, প্রত্যেকগুলি পৃষ্ঠ যদি আয়তক্ষেত্র হয়, তাহলে এটা হলো আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর তিনটা মাপ থাকে, এই হলো একটা দৈর্ঘ্য এ, আর প্রস্থ বি, আর উচ্চতাকে সি দ্বারা প্রকাশ করি। আমি চিত্রে একে রেখেছি, দেখো আমরা যদি
এনে একে রেখেছি, অনেকেই হয়তো আকার সিস্টেমটা নাও জানতে পারো, আমি আরেকটা একে দেখাচ্ছি। প্রথমে একটা আয়তক্ষেত্র নরমালি এইভাবে আঁকবা, এটা আয়তক্ষেত্র এঁকে ফেলবা, আর একটু প্রস্থটা বেশি দেই, এটা আয়তক্ষেত্র আঁকবা। পরে করবা কি, প্রত্যেকটা কর্নার থেকে সমানভাবে হেলানো করিয়া কতগুলি লাইন টানবা। এটা টানবা, এরপরে এটা সমান্তরাল করে এটা টানবা, এটা টানবা, এই যে আরেকটা তল হয়ে গেল। এনে প্রথমে একটা তল আঁকছিলাম, এনে আরেকটা তল হয়েছে, আরেকটা তল হয়েছে। আবার এটা যদি যোগ করে দেই, এটার সাথে এনে আরেকটা তল হইলো, এটার সাথে এটা যোগ করলে এই দিকে আরেকটা তল, এই একটা তল, এই একটা তল, দুইটা সমান্তরাল তল, এইটার সমান্তরাল এই তল, তাহলে 3 জোড়া, 2 জোড়া সমান্তরাল হলো, এরপরে এইটার সমান্তরাল এইটা। তার মানে এই দেখো এ বি সি ডি, এই দৈর্ঘ্য এ বি সমান এ, আর প্রস্থ হলো বিসি সমান বি, আর উচ্চতা হলো এই যে এই বা বিএফ বা ডিএইচ বা সিজি, এগুলি হলো তার উচ্চতা। তাহলে এই উচ্চতা যদি সি হয়, তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি হলে তার আয়তন হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কারণ এখানে দেখো উচ্চতা এটা, এইটা, 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 চারটা সাইডে দিয়ে তার উচ্চতাটা আমরা এখানে চিত্রে মাপতে পারি। আর দৈর্ঘ্য এই একটা, এইটা, 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 সবগুলি দৈর্ঘ্য। প্রস্থ এইটা, এটা, 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 এভাবে প্রত্যেকটাই 4টা করে লাইন আছে। হ্যাঁ, এই যে যেমন দৈর্ঘ্য এইটা, এখানে দৈর্ঘ্য মাপলে হবে, এখানে দৈর্ঘ্য মাপলে হবে, এখানে দৈর্ঘ্য মাপলে হবে, আর এই যে এই দৈর্ঘ্যটা মাপলে হবে। তাহলে আমরা 4 জায়গার দৈর্ঘ্যটা মাপতে পারি যদি সুষম আয়তাকার ঘনবস্তু হয়, যেখানেই মাপি না কেন দৈর্ঘ্য সেম সেম হবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, উচ্চতা যদি সি হয়, তাহলে তার আয়তন হলো এ বি সি। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা যেটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলি, পৃষ্ঠতল বা সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল একটু খেয়াল করো, আমার হাতে যে আয়তাকার ঘনবস্তু আছে, এই তল এবং এটার তলটা একটু খেয়াল করো, এই দৈর্ঘ্য প্রস্থ, এটার ক্ষেত্রফল হলো এ, এটা দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল হলো এ বি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি, এটা একটা আয়তক্ষেত্র, এটার সমান আরেকটা আয়তক্ষেত্র আছে এই পৃষ্ঠ, এটাও এ বি, তাহলে দুইটা আয়তক্ষেত্র সমান সমান, তাহলে এটার ক্ষেত্রফল এ বি আর এটার ক্ষেত্রফল এ বি, তাহলে 2ab। আর এটা যদি বি হয় আর এটা যদি সি হয়, তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হলো বিসি, এরকম আরেকটা বিসি, 2bc। আর এটা যদি সি হয়, এটা যদি এ হয়, তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এসি বা সি এ, এটারও এসি বা সি এ। তাহলে প্রত্যেকটাই দুইটা করে আছে, 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান হবে 2 কমন গেলে ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, তাহলে আমরা এই আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, আর আয়তনটা এখানে লেখা আছে, একটু দেখে নাও, আশা করি বোঝা যাবে এই দুইটা। এখন আরেকটা ব্যাপার হলো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, তোমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো। এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ হলো তোমার এই যে এইখান থেকে এই কোণা থেকে এই কোণা যোগ করলে কর্ণ হয়ে যাবে না, এটা হলো একটা পৃষ্ঠের কর্ণ। কিন্তু এই টোটাল আয়তাকার ঘনবস্তুর কর্ণ যদি আমরা আঁকতে চাই বা বুঝতে চাই, তাহলে এই কোণা থেকে এই বক্সটার ভিতর দিয়া, যে কোনো একটা কোণা থেকে বক্সটার ভিতর দিয়ে এই উপরের কোণা থেকে এই দিকে যে নিচের কোণা পর্যন্ত যদি আমরা একটা সুই বা রড জাতীয় কিছু চিকন সরু কিছু পাস করি এই কোণা থেকে ঠিক এই কোণা পর্যন্ত, তাহলে এইটা যে দৈর্ঘ্য পাবো সেটাই হলো তার কর্ণের দৈর্ঘ্য। এবং এর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হবে এই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে, কর্ণের দৈর্ঘ্য
কর্ণের দৈর্ঘ্য সমান √a² প্লাস b² প্লাস c²। এটা তোমরা একটু চিন্তা করো, তুমি তোমার বাসায় যে রুমে বসে আছো সেই রুমটা হয়তো আয়তাকার। যদি আয়তাকার হয় মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা ভিন্ন মাপ হয়, তাহলে তুমি চিন্তা করো ওইটার কর্ণ হবে। তুমি তোমার বাসায় এই রুমটা নিয়ে একটু চিন্তা করো, রুমের দিকে একটু তাকাও, যে রুমে আসো থাকিয়ে দেখো ওই রুমের উপরের কোনায় কোনো একটা কোণার থেকে একদম ওই বায়ু মানে শূন্য রাস্তায় ফাঁকা জায়গা দেয়া নিচের কোণা পর্যন্ত যদি এইভাবে একটা রড যোগ করো বা একটা সুতলি টানাও বা একটা দড়ি টানাও, এই উপরের কোণা থেকে আর এই প্রান্তের নিচের কোণা বিপরীত প্রান্তের নিচের কোণার সাথে যদি দড়ি দিয়া মাপো বা একটা দড়ি ঝুলিয়ে দাও বা একটা রড কানেক্ট করো ওই উপরের কোণা থেকে আর নিচের কোনো একটা কোণা পর্যন্ত, কোনো একটা তার বিপরীত কোণা হইতে হবে, ঠিক আছে, একদম বিপরীত কর্নার হইতে হবে উপর নিচে, তাহলে সেই রডটার দৈর্ঘ্য বা দড়ির দৈর্ঘ্য হবে তার কর্ণের দৈর্ঘ্য, এবং এই কর্ণের দৈর্ঘ্যটা a² প্লাস b² প্লাস c², এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এখন দেখো এটা আমরা আয়তাকার ঘনবস্তু নিয়ে আলোচনা করলাম, এবং সেই আয়তাকার ঘনবস্তুরা যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় তখন তাকে বলা হয় ঘনক। যেমন এটা একটা ঘনক, দেখো এটার এই পৃষ্ঠ ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান বললে প্রত্যেকটা পৃষ্ঠ দেখো এক একটা বর্গ, তাহলে ঘনবস্তু কয়টা পৃষ্ঠ থাকে? ঘনবস্তুর 6টা সমতল থাকে, প্রত্যেকটা ঘনবস্তুর 6টা সমতল থাকে, তাহলে এইটার দুইটা তল যে জায়গায় মিলছে আসা এটাকে বলা হয় ধার। এই যে জায়গায় মিলছে দুইটা তল, এই একটা তল এই একটা তল এই জায়গায় মিলছে, এটাকে বলা হয় ধার। এনে দেখো এই এখানে 4টা ধার আছে, 1 2 3 4, আবার এই উপরেও 4টা ধার আছে, 1 2 3 4, এইভাবে মোট এনে 4টা ধার, আবার এই সাইডে 4টা ধার, মোট 8টা, আর এই দিকে আছে আরো 4টা, মোট 12টি ধার আছে। এটার যদি ঘনক হয় তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান, এই জন্যই বলা হয়েছে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি আমরা a দ্বারা প্রকাশ করি তাহলে আমরা সমগ্র তলের আয়তনের মধ্যে মনে করো এ বি সি, ঘনকের আয়তনে যদি যাই ঘনকের আয়তন সমান হবে a ইন্টু এ ইন্টু এ, সবগুলি এ হয়ে যাবে, এ বি সি সবগুলি এ হয়ে যাবে, সমান a³ হয়ে যাবে। তাহলে ঘনকের আয়তন হলো a³। আর এনার 6টা সমান পৃষ্ঠ আছে, এটা যদি বর্গ হয় এবং প্রতিটা ধারের দৈর্ঘ্য যদি a হয় তাহলে এই বর্গের ক্ষেত্রফল a²। এগুলি ক্লাস 8-এ তোমরা শিখে আসছো। তাহলে এটা a² হলে 6টা বর্গের ক্ষেত্রফল 6a²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a²। আমরা এইভাবেও আনতে পারি, আগেরটা ছিল 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, ওটা থেকে যদি আনি তাহলে 2 ইন্টু a ইন্টু a মানে a², a ইন্টু a প্লাস a ইন্টু a প্লাস a ইন্টু a, তাহলে a ইন্টু a², a ইন্টু a², a ইন্টু a², 3a² আর 2 দ্বারা গুণ তাহলে 6a²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6a², এটা ঘনকের ক্ষেত্রে। তারপরে আসো ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে এনে সবগুলি a² প্লাস a² প্লাস a²। ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সবগুলি হয়ে যাবে এই বির জায়গায়ও a², সির জায়গায় হয়ে, তাহলে √3a², এই a² এর রুটের বাইরে নিলে √3a, এটা এখন রুটের বাইরে। তাহলে ঘনকের আয়তন হলো a³, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a², কর্ণের দৈর্ঘ্য √3a। যেহেতু ঘনকের এই ঘনকটার প্রতিটি পৃষ্ঠতল সমান, প্রত্যেকটা পৃষ্ঠ সমতল সমান এবং প্রত্যেকটাই বর্গ, তাহলে বর্গের ক্ষেত্রে আমরা কর্ণের দৈর্ঘ্য, এটা হলো একটা পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, একটা পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হলো এটা, এই একটা পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য বর্গের ক্ষেত্রে যদি হয় তাহলে প্রত্যেকটা বর্গের কর্ণের দৈর্ঘ্য এটার বলা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। যদি আমরা এটাকে এ বি সি ডি দ্বারা প্রকাশ করি তাহলে এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এ সি হলো তার কর্ণ, আর এটা যেহেতু সমকোণ তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে,
সেই ক্ষেত্রে এ বি স্কোয়ার এস স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমি তোমাদের জেনারেল ম্যাথে কারো কারো করাইছি, আর ক্লাস 8-এ তোমরা শিখে আসছো পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে সম্ভবত আমি এটা করাইছি। এই আর 9-এ তো তোমরা করছো, 8-এ যারা করে আসছো তো অবশ্যই করছো, বেশি দিন হয় নাই। এটা এ এটাও এ, তাহলে এ স্কোয়ার টু এ স্কোয়ার, পরে শুধু এ সির মান বের করবা। এসি হবে তার ওই পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, সেই এসির মান হবে, এটা তো এসি স্কোয়ার বের করছি, আমার দরকার পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হবে রুট টু এ স্কোয়ার সমান রুট টু এ। এই হইল এই চ্যাপ্টারের আমি দুইটা ঘনবস্তু নিয়ে আলোচনা করছি, দুইটা আকৃতি, জ্যামিতিক আকৃতি বিশিষ্ট, একটা আয়তাকার ঘনবস্তু আর একটা ঘনক। তাহলে ওই দুইটা সম্পর্কিত যে কয়টা সূত্র আছে সেই সূত্রগুলি তোমরা ক্লিয়ার করে নিবে। 1 2 3, এটা এটা দিলাম 4, এটা হলো 5, এটা 6, এটা 7। এই নিয়ে আমরা আপাতত আজকে ওই 7টা সূত্র সম্পর্কিত ম্যাথ করাবো বা করব। তাহলে চলো আমরা এখন তোমাদের বইটা খুলে দেখো, আমি বাস্তব ভিত্তিকও তোমাদেরকে দেখাইলাম বা বুঝাইলাম, তোমরা এরকম বাস্তব ভিত্তিক হিসাব নিকাশটা টানবা সবসময়, বাস্তব জিনিসের ভিত্তিতে এই ঘনজ্যামিতির ম্যাথগুলি করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেটে যদি প্রবলেম হয় তাহলে একটু আমাকে কাইন্ডলি কমেন্টস লিখে বলো। নেটে যদি প্রবলেম হয়ে থাকে বা অস্পষ্ট দেখা যায় তাহলে একটু এই কমেন্টসে লিখে একটু জানাও। ঠিক আছে, যে প্রবলেমই হোক না কেন কমেন্টসে লিখে একটু জানাও। একটু লিখো, তাড়াতাড়ি কমেন্টসে লিখো, বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। কমেন্টসে যদি বোর্ড যদি ঠিক মতো দেখা যায় বা লেখা বোঝা যায় তাহলে কমেন্টসে একটু কেউ ওই ওকে লিখো। না বলতে কি বুঝবো, দেখা যাচ্ছে না? নো প্রবলেম, অল ক্লিয়ার। হ্যাঁ, এইভাবে একটু লেখো, অল ক্লিয়ার থাকলে বা ওকে লেখো, ক্লিয়ার থাকলে ক্লিয়ার লেখো, তাহলে আর সমস্যা নাই। আর এই পর্যন্ত যা বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যদি ম্যাথগুলি করি তাহলে সূত্রগুলি আরও ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা ঠিক মতো বুঝতে পারবে। এখন তোমাদের বই খুলে 13 অধ্যায়ে যাও, 13 অধ্যায়ে বই খুলে যে ম্যাথগুলি আছে ম্যাথগুলি একটু বের করো। ঠিক আছে, ম্যাথের দেখো আমরা প্রথম ম্যাথটাই করতে চাই। প্রথম ম্যাথ বলতে 7 নম্বর ম্যাথটা তোমাদের বইয়ে, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, বস্তু উচ্চতা 16 12 4.3, ক্ষেত্রফল চাইছে, কর্ণের দৈর্ঘ্য চাইছে, আয়তন চাইছে। তাহলে আমরা এই ব্যাপারটা এখন মুছে ফেলি, মুইসা এখন আমরা অঙ্কে যাই। আমরা 7 নম্বর অঙ্কটা করব। এখন দেখো অঙ্কগুলি তোমরা নিজেরাই খুব সহজে পারবে, সূত্রগুলি যদি বাস্তব ভিত্তিক বুঝে থাকো তাহলে ম্যাথগুলি তোমরা খুব তাড়াতাড়ি খুব সহজে পারবে, প্রত্যেকেই পারবে। 7 নম্বর দেখো দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য এ সমান 16, এ সমান 16 মিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি সমান 12 মিটার, উচ্চতা সি সমান 4.5 মিটার। সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রথমটা চাইছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সুতরাং আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের
ক্ষেত্রফল সমান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 2 ইন্টু 16 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 4.5 প্লাস 4.5 ইন্টু 16 যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফল একক হবে বর্গমিটার সংক্ষেপে লিখলাম। এখন ক্যালকুলেশন করে যা আসে একটু রেজাল্টটা ক্যালকুলেট করে প্লিজ কমেন্টসে লিখো, ঠিক আছে। আর পরে চাইছে কর্ণের দৈর্ঘ্য, আবার কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু root over of a square plus b square plus c square এখানে মানটা বসায় দাও 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 4.5 স্কয়ার। এটা কর্ণের দৈর্ঘ্য, এটা মিটারে ছিল, এটার দৈর্ঘ্য মিটারেই হবে। মিটারটা কিন্তু দৈর্ঘ্যের ভিতরে না, রুটের ভিতরে না, রুটের বাইরে। এটা ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশনটাও কেউ কমেন্টসে লিখো, প্রত্যেকেই করো। কমেন্টসে লিখলে বোঝা যাবে যে তোমরা করতেছ। চ্যাপ্টার 10 দিলে ভালো হয়। 636 প্রথমটা হলো সম্ভবত 636। আমি একজনের কমেন্টস দেখে লিখছি, হ্যাঁ, এই গালিবের কমেন্টস দেখে লিখছি, মনে হয় ঠিক আছে, ঠিক আছে। তারপরে 636। এখন এটার রেজাল্টটা কত আসে এটাও লিখো একটু কমেন্টসে। এটার রেজাল্টটা কত আসে ক্যালকুলেট করে কমেন্টসে এটাও লিখো। এটা 270 বর্গমিটার, কোনটা 270 হয় কোনটা? একজনের 636 হয়েছে আর একজনের 270 হয়েছে। 270 রুট আছে, কিন্তু রুট আছে, যেটা 270 লেখছো কর্ণের দৈর্ঘ্য কিনা দেখো একটু, রুট আছে 20.5। জেরিন খান 260 কি লিখছো, আয়তন নাকি? 260 দেখো, এই দ্বিগুণ করে পরে ব্র্যাকেটের বাইরে একটু দ্বিগুণ করো। আচ্ছা, আমি দেখতেছি কর্ণের দৈর্ঘ্য, এরপরে হলো আয়তন। আয়তন সমান এ বি সি। এ বি সির মান হলো 16 ইন্টু 12 ইন্টু 4.5, এটা হলো ঘন মিটার, ঠিক আছে। আয়তন হবে ঘন মিটার। তাহলে এই এখন দেখো কোনটা রেজাল্ট কি আসছে, একটু ফাইনালি চেক করে দেখো কেউ। কত? 20.5। কর্ণ 20.5 আসছে একাধিক জনের, আরো বেশ কয়েকজনের। তাহলে এইটা হয়েছে 20.5, 20.5 মিটার। প্রত্যেকেই করো একটু, দয়া করে একটু ক্যালকুলেশন প্র্যাকটিস হোক, নির্ভুল প্র্যাকটিসটা হোক, ঠিক আছে। আর আয়তনটা একটু দেখো তো কত হয়েছে, প্লিজ একটু আয়তনটা ক্যালকুলেট করো দেখি কত আসছে। আয়তনটা লেখো একটু। আয়তন কত আসছে কমেন্টসে লিখো একটু। 4.5 কিন্তু 864। থ্যাংক ইউ ফাতেমা আক্তার নামের যে সে কমেন্টসে লিখেছ, অন্যরাও লিখো 864। দীপান্তিয়া, দীপা, সবাই 864। থ্যাংক ইউ ভেরি মাচ। যেমন যারা কমেন্টসে লিখতেছ সবারই 864, তাহলে নিঃসন্দেহে এটা সঠিক। 864
ঘন মিটার। তাহলে আমরা তিনটাই অ্যান্সারে লিখে দিব। তাহলে আমাদের এই 7 নাম্বার ম্যাথটা আমাদের হয়ে গেছে। তাহলে এই 7 নাম্বারের মতো কইরা তোমরা দেখো 8 নাম্বার পারবে। এটি ভূমির উপর অবস্থিত 2.5 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ বিশিষ্ট এটি আয়তাকার জলাধারের উচ্চতা 0.4 মিটার হলে এর আয়তন অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল। তাহলে এটা 8 নাম্বার পারবে। এরপরে 9 নম্বরটা আমি করে দিচ্ছি একটু। 9 নম্বরটা একটু বাড়তি কথা আছে, ওইটা আমরা 9 নম্বরে যাই। এখন 9 নম্বরটা একটু তোমরা বইটা দেখো, বইটা দেখে প্রশ্নটা পড়ে একটু করার চেষ্টা করো, নিজেদের মাথায় ঢোকাও, বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের কাছে ম্যাথগুলি সহজ লাগবে। এবং এই যে একবার বুঝে যে করতেছো এতেই তোমাদের ম্যাথগুলি হয়ে যাবে, পরে খুব ঘন ঘন রিভাইজ দিয়ে মুখস্থ নির্ভর করা লাগবে না। আমি এই 7 নাম্বারের কথা বলবো, ইনশাল্লাহ তোমরা যদি বুঝে থাকো ঠিক মতো 7 নাম্বার ম্যাথটা এবং সূত্রগুলি যে ডিডাকশন করলাম এটা যদি তোমরা ঠিক মতো বুঝে থাকো তাহলে একটু দয়া করে দ্রুত কমেন্টসে ইয়েস লিখো, ঠিক আছে? আমি কমেন্টস দেখে পরে করবো। এখন আমি 9 নম্বর করাচ্ছি, আমি কমেন্টস দেখতেছি, তোমরা দ্রুত ইয়েস লেখো। 9 নম্বরে একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো বলতে ত্রিমাত্রা। একটা আয়তাকার ঘনবস্তুর ত্রিমাত্রিক, একটা হলো দৈর্ঘ্য, আর একটা প্রস্থ, আর একটা উচ্চতা, এইগুলি হলো মাত্রা। তাহলে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু মাত্রাগুলি দেওয়া আছে, এটা সেন্টিমিটারে 4 5 4 3, একটা 5 সেন্টিমিটার, প্রস্থ বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, উচ্চতা সি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এটা প্রস্থ, এটা উচ্চতা, ঠিক আছে? এখন এর কর্ণের সমান ধার বিশিষ্ট, সুতরাং এর আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যটা আমাদের বের করা লাগবে। কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটা সেন্টিমিটারই হবে, দৈর্ঘ্য যে একক এটার এককও সেম হবে। 5 5 25 আর রুট ওভার অফ 50 মেবি, 4 4 16, 3 3 16 আর 9 25, 25 5 5 25 50। তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো রুট ওভার অফ 50, এটা পাইলাম। এর কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য যতটুকু, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ততটুকু। সুতরাং ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, a1 ইকুয়াল টু, এনে যেহেতু এ আছে তাহলে আমরা অন্য একটা মাপ দিলাম a1 ইকুয়াল টু রুট ওভার অফ 50 সেন্টিমিটার, রুট ওভার অফ 50 সেন্টিমিটার। এখন সেই ঘনকের, যে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ওই আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সমান, তাহলে এটার কর্ণের দৈর্ঘ্য পাইছি রুট 50, তাহলে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে, এই যে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, যে ঘনকের কথা বলা হয়েছে সেটার প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে রুট 50। এখন এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলি। তাহলে 5√2 আমরা রুট 50 জায়গা দিছি, কারণ হলো পরে আমাদের একটু সুবিধা হবে। এখন এর সমগ্র তলের ক্ষেত্রফল চাইছে, এই জন্য আমি ক্যালকুলেশনটা এর চেয়ে বেশি করি নাই। সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 6a স্কোয়ার ইকুয়াল টু 6a1 স্কোয়ার ইকুয়াল টু 6 ইন্টু রুট ওভার অফ 50
হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এনে 50 6 50 300, তাহলে 300। তোমরা একটু কমেন্টসে লিখো এটা রেজাল্টটা কত আসে নিচেরটার, দেখা যাচ্ছে কিনা একটু দেখে নেই। নিচের অংশ হয়তো দেখা যাচ্ছে 300। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রেপিড কমেন্টস। তাহলে এটার মান আসছে 300 এবং এই 300টাই হলো এই ম্যাথের রেজাল্ট। তাহলে তোমরা এটার ম্যাথের এই রেজাল্টটা আমি সেটা লিখলাম 300 বর্গ সেন্টিমিটার। তাহলে ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছো বা পারতেছো। তারপরে আমরা আসি একটু এই 10 নম্বরে আসি। একটু 10 নম্বরটা দেখো। তোমরা বড় হয়ে ভালো ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটিতে ভর্তি হইলে এই বুয়েট চুয়েট কুয়েট হ্যাঁ ডুয়েট যেটাই হোক, এগুলিতে পড়লে বেশিরভাগ ক্ষেত্রে হোস্টেলে বা হলে থাকতে হয়। সেই হলগুলি মনে করো তুমি ভবিষ্যতে এরকম একটা বড় ইঞ্জিনিয়ার হইলা, তোমাকে বিশাল একটা এই বাইরে গেলা বিদেশের একটা এই ইউনিভার্সিটি করবে, সেই ইউনিভার্সিটির হোস্টেলের জন্য তোমাকে একটা প্ল্যানিং দিল, তোমাকে দেওয়া হলো, তুমি অ্যাকুরেট করে ওইটার এতজন ছাত্রের জন্য কি পরিমাণ একটা বিল্ডিং কি মানের করলে এরকম দৈর্ঘ্য এরকম দৈর্ঘ্য প্রস্থ বলবে না, প্রতিজন ছাত্রের হিসাবে ছাত্রের সংখ্যাটা বলবে, পরে কত কস্টিং হবে ওইটা একটু ডিজাইন করে দেওয়ার জন্য এরকম একটা প্ল্যানিং। অতএব এই অঙ্কটা আমি মিস করতে চাচ্ছি না, তোমাদের একটু ইঞ্জিনিয়ারিং ক্লাস 9-এই হালকা শিখে ফেলতে হবে, প্রি ইঞ্জিনিয়ার আর কি, ঠিক আছে। তাহলে আমরা একটু 10 নম্বরটা করতেছি, একটু সবাই ভালো করে বুঝে শুনে করার চেষ্টা করো, যাতে এই টাইপের মাপজোকের কোনো কিছু যাতে তোমরা নিজেরাই উপলব্ধি করে নিজেরাই যেন করে ফেলতে পারো। তোমাকে এই টাইপের যদি কাজ দেয় তাহলে যেন এখনই করে ফেলতে পারো কিছু নর্মাল হিসাবটা, ঠিক আছে। দেখো সেটা হলো 70 জন ছাত্রের জন্য হোস্টেল নির্মাণ করতে বলছে। মনে করো যে রুমে তুমি থাকো সেই রুমটা হয়তো একা থাকো, অথবা আর একটা ছোট ভাই থাকলে ছোট ভাইয়ের সাথে থাকো, অথবা এই আরেকজন বড় ভাই থাকলে বড় ভাইয়ের সাথে থাকো। তাহলে তোমার জন্য দেখো এই ফ্লোরে যে জায়গাটা আছে এই জায়গাটা মিটারে মাপবা। সাধারণত আমরা যে বাসা বাড়িগুলিতে থাকি মিটারের দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি না, মনে করো না একটা রুমের দৈর্ঘ্য 10 মিটার, এই প্রস্থ 8 মিটার এরকম না, কিন্তু ফুটের মাপ আর মিটারের মাপের একটু পার্থক্য আছে। সাধারণত শহরের নর্মাল বাসাগুলি, আমি যে রুমে আছি সেই রুমটার মোটামুটিভাবে উত্তরার মধ্যে একটা স্ট্যান্ডার্ড মোটামুটিভাবে বড়, সেই রকম স্ট্যান্ডার্ড মাপেরই একটা যে রুম আছে, এই রুমের মধ্যে মনে করো দৈর্ঘ্যটা বড় জোর 4 মিটার হবে, 4 থেকে 4.5, আর প্রস্থটা এই 3 মিটার থেকে 3.5 মিটার, 4.5 বাই 3.5, আচ্ছা 3 বাই 4 12, এইরকম একটা রুমে স্টুডেন্ট ধরার মতো একটা হোস্টেলে একটু ফ্লেক্সিবল মোডে যদি স্টুডেন্ট যাতে ঠিকমতো চলাফেরা করতে পারে, তাদের টেবিলটা রাইখা পড়তে পারে এবং খাট ঠিকমতো রাইখা শুইয়া ঘুমাইতে পারে নির্বিঘ্নে, তাহলে এরকম একটা রুমে সাধারণত 2 জন, খুব বেশি হইলে 3 জন, খুব কনজাস্টেড করে রাখলে, ঠিক আছে। কিন্তু ইউনিভার্সিটির হলগুলিতে নট মোর দেন 2, প্রত্যেকের জন্য আর একটু রুম ছোট করে এক রুমের জন্য একজন বরং রাখার চেষ্টা করে, যাতে একজনের দ্বারা অন্যজন যাতে কোনোতেই ক্ষতিগ্রস্ত না হতে পারে। তবে আমরা এই হোস্টেলে আসি, যে হোস্টেলে কথা এইখানে বলা হয়েছে 70 জন ছাত্রের জন্য এরূপ হোস্টেল নির্মাণ করতে হবে যার প্রত্যেক ছাত্রের জন্য 4.25 বর্গ মিটার। তাহলে 4.25 বর্গ মিটার, আমি আমার এখানে যে রুমের কথা বলছি এটা 3 4 12 বা এরকম 14 বর্গ মিটার, তাহলে এটার মধ্যে 3 জন ছাত্রের কথা বলছে, ঠিক আছে। 3 জন ছাত্রের জন্য এই রুমটার কথা বরাদ্দ করছে, তবে এটা হয়তো 9-10 এর হোস্টেলের মতো আর কি, ঠিক আছে, বড় ইন্টারমিডিয়েট। কিন্তু ভার্সিটি লেভেলের হোস্টেলগুলো আর একটু ফ্লেক্সিবল থাকে, তাদের জন্য আর একটু জায়গা বেশি বরাদ্দ থাকে, কারণ ভার্সিটি লেভেলে উঠলে স্বাস্থ্য একটু বেড়ে যায়, তার মনটাও একটু বড় হয়, একটু সামান্য পরিধি যদি বড় করে না দেওয়া তাহলে তাদের মনটা ছোট হয়ে যায়, ঠিক আছে। এখন এই ঘরটি 34 মিটার লম্বা হলে এর প্রস্থ এবং উচ্চতা কত? তাহলে দেখো
দেওয়া আছে, আমরা করতেছি 10 নম্বর। দেওয়া আছে গড়টির দৈর্ঘ্য, গড়টির দৈর্ঘ্য এ সমান 34 মিটার। প্রস্থ আমাদের জানা নাই, তাহলে আমরা প্রস্থ এবং উচ্চতা কত হবে ধরি। গড়টির প্রস্থ বি সমান x মিটার, গড়টির উচ্চতা যে দুইটা আমাদের জানা নাই এই দুইটা ধরে নিলাম, উচ্চতা y ইকুয়াল টু এত, c ইকুয়াল টু y মিটার ধরে নিলাম। এখন দুইটা ব্যাপার লাগে, যেমন আমি শুধু ফ্লোর দিয়ে রাখলাম, পরে ওই 1 ফুট উঁচু উঁচু যদি এই ছাদ দিয়ে ফেলি তাহলে তো এই জায়গায় মানুষ বসবাস করতে হবে। আমাদের উপরেও একটু ফাঁকা জায়গা থাকা লাগবে, যে ফ্যান ঝুলানো যায়, যাতে ঠিকমতো লাইট ঝুলানো যায়, বাতাসের পরিমাণটা যথেষ্ট পরিমাণে থাকে। এখন বলছি দুইটা মাপ আছে, একটা হলো ফ্লোরে লাগবে 4 পয়েন্ট, প্রতিজনের জন্য 4.25 বর্গ মিটার। তাহলে আমরা টোটাল মেজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। প্রতিজনের জন্য যদি 4.25 লাগে, তাহলে 70 জনের জন্য তার 70 গুণ লাগবে। তাহলে সুতরাং মেজের ক্ষেত্রফল আগে বের করে, মেজের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য প্রস্থকে গুণ করলে মেজের ক্ষেত্রফল পাওয়া যাবে। সুতরাং গড়টির মেজের ক্ষেত্রফল, গড়টির মেজের মানে ফ্লোরের ক্ষেত্রফল সমান এ বি সমান 34 ইন্টু এক্স বর্গ মিটার। তাহলে 34x বর্গ মিটার, এটা হলো মেজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কিন্তু এটা পাইছি কি এক্স হিসাবে, আর আমরা সংখ্যা আকারে পাওয়ার একটা সিস্টেম বইয়ে দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে প্রত্যেক জনের জন্য আছে 4.25 বর্গ মিটার। এটার জন্য একজনের জন্য বরাদ্দ ফ্লোর, এতটুকু জায়গা একজনের জন্য হবে, অর্থাৎ 2 মিটার দৈর্ঘ্য 2 মিটার প্রস্থ, এইরকম পরিমাণ জায়গা একজনের জন্য ফ্লোরে বরাদ্দ আছে। তাহলে এই জায়গার মধ্যে তার খাট, পড়ার টেবিল এগুলি ফেলানোর মতো ব্যবস্থা থাকবে। এখন 70 জনের জন্য কি হবে, তার 70 গুণ হবে। তাহলে টোটাল ফ্লোরের 70 জনের জন্য যে ফ্লোর দরকার সেই ফ্লোরের ক্ষেত্রফল হবে 4.25 ইন্টু 70, এবং সেই ফ্লোর আর এই ফ্লোর একই ফ্লোর, এবং এটার ক্ষেত্রফল হবে এই 34x এর সমান। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই যে 34 ইন্টু এক্স, দ্যাট ইজ 34x বর্গ মিটার সমান হলো এইটার সমান। তাহলে আমরা এখান থেকে x এর মানটা পেয়ে যাব, আর x ইকুয়াল টু 70 ইন্টু 4.25 বাই 34। এখন এই মানটা তোমরা একটু বের করো, এটা ক্যালকুলেশন করে মানটা বের করে একটু দ্রুত কমেন্টসে লিখো, আমি তোমাদের কমেন্টসটা দেখে রেজাল্টটা বলতেছি, তাড়াতাড়ি করো। এইট পয়েন্ট 8.75 তোমরা কি ওই করেছো কিনা দেখো, রেজাল্টটা করে থাকলে তাড়াতাড়ি লিখো। এভরিবডি শুড নট ডিস্টার্ব টু ইচ আদার, ওকে? অঙ্কে মনোযোগী হও, অঙ্কটা শিখো, কেউ কাউকে ডিস্টার্ব করতে চেও না, ঠিক আছে? 8.75 8.75, আচ্ছা সবাইরই 8.75 আসছে। তাহলে x এর মান পেয়ে গেলাম 8.75। সুতরাং গড়টির প্রস্থ সমান 8.75 মিটার। তাহলে 8.75 মিটার হলে অনেক বড়, এই প্রস্থটা অনেক বড় হইতে হবে, ঠিক আছে? বারান্দা সহ 8.75 মিটার প্রস্থ বিশিষ্ট হওয়া লাগবে গড়টার। আবার আমরা মেজের ক্ষেত্রফল দ্বারা করছি, এখন আয়তনের মধ্যে গেলে আমরা উচ্চতাটা পাবো। তাহলে আমি
এই জিনিসগুলি মুছে ফেলি, এই পর্যন্ত মুছে ফেললাম। আবার তোমরা এখান থেকে লিখবো, উপরে এগুলি আবার লেখার দরকার নাই। আবার ঘরটি, আচ্ছা উপরেরটাই মুছে ফেলি, এটা তোমাদের যা মনের মধ্যে পেস লাগবে, এগুলি আর দরকার নাই। আবার ঘরটির আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু 34 ইন্টু এক্স ইন্টু ওয়াই, এটা ঘন মিটার। তাহলে আমরা 34 ইন্টু এক্স এর মান পেয়ে গেছি 8.75 ইন্টু ওয়াই ঘন মিটার। তাহলে এই গড়টার আয়তন, গড়টার আয়তন যেটা, এটাই হলো তার শূন্যস্থান, ফাঁকা জায়গা এটা থাকবে। যদিও এটার মধ্যে বায়ু থাকে, বায়ু থাকলেও এটাকে আমরা আমাদের নর্মাল সেন্সে আপাতত শূন্যস্থান ধরে নিচ্ছি বায়ুকে। এই যদি আমরা এনে বায়ু থাকলেও বায়ুকে অগ্রাহ্য করা হচ্ছে আর কি, ঠিক আছে। ফাঁকা জায়গা, শূন্যস্থান বলতে ফাঁকা জায়গার কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। এখন আবার প্রশ্ন মতে, এখন এটার মধ্যে প্রশ্ন মতে লিখতে পারবো প্রত্যেক জনের জন্য 13.6 ঘনমিটার শূন্যস্থান। তাহলে 70 জনের জন্য 70 ইন্টু 13.6, এটা হলো ঘরটার টোটাল আয়তন বা ফাঁকা স্থান হওয়া লাগবে, এবং এটা হলো এই ঘরটার আয়তনের সমান। তাহলে 34 ইন্টু 8.75 ইন্টু ওয়াই। তাহলে এখন ওয়াই এর মানটা যদি আনতে চাই, এনে ওয়াই গুণ আকার আছে, এই দিকে গিয়া 70 ইন্টু 13.6 বাই 34 ইন্টু 8.75, এই ভাগটা করো, ভাগটা করলে যে মানটা পাবো সেটাই হবে এই ঘরটির উচ্চতা। একটু মানটা বের করে দ্রুত কমেন্টসে লিখো, একটু মানটা বের করে দ্রুত কমেন্টসে লিখো। একটু রেজাল্টটা ক্যালকুলেট, কত? 3.4। জেরিন খান, ওই ওয়াইয়ের মান 297.5 আসবে না। তুমি করছো কি 70 এবং 13.6 গুণ করছো, পরে ভাগ করছো 34, পরে আবার গুণ দিয়ে ফেলছো, ঠিক আছে। একটু ঠিক করো নিচের দুইটা ক্যালকুলেটারে, তোমরা একটু শোনো, ক্যালকুলেটারে যদি তোমরা ব্র্যাকেট না দিয়ে করো, এটা ইন্টু এটা ভাগ 34 ভাগ চাইপা পরে 8.75 দিবা, তাহলে আর ব্র্যাকেট দেওয়ার দরকার পড়বে না, ঠিক আছে। যে কোনো ক্যালকুলেটরে এটা গুণ এটা ভাগ 34 ভাগ 8.75 দিও, তাহলে মানটা ঠিক মতো আসবে। এই ক্যালকুলেটর এতটুকু 3.2 না 4? 3.2। সুতরাং ঘরটির উচ্চতা, সুতরাং ঘরটির উচ্চতা সমান 3.2 মিটার পেয়ে গেলাম। তাহলে আমরা ঘরটির এই প্রস্থও পেলাম, উচ্চতাও পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা ম্যাথে যাইতে পারি। এটা দেখা যায় কোনকে চলে গেছে, তাহলে কোনকের আমি সূত্রটা একটু দিয়ে রাখি, পরে কোনক সম্পর্কিত ম্যাথ আমরা নেক্সট ক্লাসে করে দিব নে। কোনক, কোনক দেখো তো কোথাও আছে নাকি কোন জায়গায়। তোমাদের কোনকটা আমি প্র্যাকটিক্যালি একটু দেখা দিতে চাচ্ছি। এই আলমারিতে দেখতে, তোমার আম্মুরে গিয়ে বলো আলমারিতে বের করে দিতে, একটু কোনকটা এনে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। কারণ কোনকের কনসেপশনটা কোত্থেকে আসে এটা একটু দেখো। আমরা এগুলি একটু মুছে ফেলতেছি।
আর তোমরা আমার কাছে যে একটা বক্স দেখছো এটা কোম্পানির বানানো, আর এই 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 যে ঘনকটা দেখছো এটা আমার নিজের কোম্পানির বানানো, নিজে বানানো হয়েছে। এটা তোমরাও পারবে। তোমরা এরকম সাইজের একটা বক্স, কাগজের বক্স বানিয়ে, বাজারে কেজি আকারে মোম পাওয়া যায়, আর ওই মোমগুলিতে বানাইলে অনেক খরচ পড়বে, তাও ভালো খরচ করবে। তোমাদের এত বড় সাইজ বানানোর দরকার নাই, তোমরা ছোট সাইজের এরকম একটা কাগজের মধ্যে ভালো করে পেঁচিয়ে এই ঠোঙ্গা বানাবে, ওর কি ঘনক আকৃতির মাপ এনে মাপের ব্যাপার আছে কিভাবে বানাবে। তোমরা এরকম একটা কাগজ নিবে, নিয়া এই কাগজটা করবা কি মাপ নিয়ে, মনে করো তুমি এখানে এই দিতে কাইটা ফেলবে একটা নির্দিষ্ট মাপের, যে মাপটা নিয়ে বানাতে চাচ্ছ এটা এনে তলাটা ঠিক রেখা, মনে করো 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ঠিক রেখে এই দিতে কাটবা, এই দিতে কাটবে, এই দিতে কাটবে। এভাবে কাটলে এই অংশটা পড়ে যাবে, কাটলে এই অংশটা পড়ে যাবে, এই অংশটা পড়ে যাবে, এই অংশটা ফেলে দিবা, এই অংশটা ফেলে দিবা। বাকি চারটা এটা যদি এনে দাঁড় করা দেও বাস কইরা, আর্ট পেপার দিয়ে করো, দাঁড় করা দিলে পরে দেখবো একটা ঘনক আকৃতির সাইজ হয়ে যাবে। ঠিক আছে, এই অংশগুলি কেসি দিয়ে কেটে ফেলে দিবে। তাহলে এনে একটু ব্যাপার আছে, একটু যন্ত্রণা হবে, সেটা হলো মোম যদি গলায় এই বক্সটায় ভরো, সাইডে যদি ঘাম দেও লাগাও বা কস্টেপ দেও লাগাও, তারপরে এটার মধ্যে মোম গলিয়ে বললে ওই টেম্পারেচারে, মোমের যে গরমের টেম্পারেচারে এটা করবে কি এই অনেক সময় সুইটা মোম বাইরে চলে যাবে। আর একটু বাড়তি পলিসি অবলম্বন করা লাগবে, একটু বুদ্ধি করে এই কর্নারগুলি একটু লম্বা করে রাখতে হবে, না যে কাটা অংশটা একটু বেশি রাখতে হবে, এই দিকেও বেশি রাখতে হবে, যাতে বাস করে এটার সাথে ঘাম লাগা দেওয়া যায়। তারপরে আবার কস্টেপ পেঁচায় দিতে হবে। এরপরে এই বক্সটা যে বানাইলা, এই বক্সের মধ্যে মোম ভরলে, এই গলিত মোম যদি গরম মোম ঢালো, ঢাললে একদম মুখামুখি এই বরাবর ঢালো, তাহলে দেখো তুমি এখানে একটা সায়েন্স আছে, মুখ বরাবর ঢাললে একদম কানায় কানায় বইরা পরে ফ্রিজে রেখে বা যে কোনো জায়গায় রেখে ঠান্ডা করলে, পরে ঠান্ডা করলে মোমের আয়তন কমে যায়। বরফের ক্ষেত্রে যেমন আয়তন বেড়ে যায়, কিন্তু মোমের ক্ষেত্রে আয়তন কমে যাবে। পরে কমে যাওয়া আয়তনটাকে আবার সেকেন্ড টাইম কতটা মোম আর একটু গলিয়ে এটার মধ্যে আবার ডাইলা উপরের পৃষ্ঠটাও সমান করতে হবে, তাহলে এটা সুষম সাইজের এই ঘনক পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা বানাতে পারো। আর একটা দেখো, আমি তোমাদেরকে এই কোনকটা, আমি এটার প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি, যে দেখো এটা অনেক বড় করে বানানো হয়েছে, হ্যাঁ, অনেক টাকা খরচ হয়ে যায় এরকম সাইজ বানাইলে। এটা দেখো এই যে মোমটা, এটা ওই জন্মদিনের যে ঠোঙ্গা এটার মতো করে বানাইয়া পরে এটার মধ্যে গলিত মোম ঢাইলা পরে ঠান্ডা করছি, গরম করে ঢাইলা তরল লিকুইড বানাইছি আর কি, ডেক্সির মধ্যে, পাতিলের মধ্যে, চায়ের পাতিলে এগুলা মোম, কঠিন মোম তাপে, অল্প তাপে গলাইতে হবে, বেশি তাপ দিলে আগুন ধরে যাবে, কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। মোম এটা দাহ্য পদার্থ, এটা উপরে গিয়া যখন বেশি টেম্পারেচার হয়ে যাবে উপরেও আগুন ধরে যায়। অতএব বি কেয়ারফুল, অল্প তাপে ঠান্ডা করতে, চুলাটা ডিম করে গরম করতে হবে, গরম করে আস্তে আস্তে গলাইতে হবে। ঠিক আছে, বেশি টেম্পারেচারে গলাইতে গেলে বিপদের সম্ভাবনা থাকবে। এরপরে ঢাইলা এ করলাম, এই যে দেখো এটা মাঝে দইসা গেছে, ওই দইসা যাওয়ার কারণ আয়তন কমে গেছে, তরল মোম জৈমা কঠিন মোমে পরিণত হওয়ার সময় আয়তনটা কমে গেছে, কমে যাওয়ার কারণে এনে দেখো একটু ছোটখাটো পুকুরের মতো হয়ে গেছে, একটু গর্ত হয়ে গেছে। এখন এটাকে সেকেন্ড টাইম আবার আমি ভরাট করি নাই, কারণ প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে এনে আবার পরে বাড়তি মোমটা আমার হাতের কাছে ছিল না বলে আর ভরাট করতে পারি নাই। ঠিক আছে, মোমের অভাবে পড়ে গেছিলাম, যে মোম আনছিলাম প্রথমে এটা সবটাই এখানে ঢেলে দিয়েছিলাম। তাহলে এইভাবে এটাও প্র্যাকটিক্যালি তোমরা ছোট সাইজের বানাবে। এইভাবে হাতে কাজ করলে একটু মনের মধ্যে আনন্দও পাবে যে তুমি নিজে কিছু তৈরি করছো, নিজে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলি একটা আইটেম তুমি বানাইছো। কালার দিলে বিভিন্ন কালার দেওয়া করতে পারো, না হলে বাজারে কেজি আকারে 300 বা 350 টাকা কেজি আকারে পাওয়া যায় এই মোমগুলি। ওই রং বার্নিশ করে যে বিভিন্ন ধরনের টেবিল, বিল্ডিং, ফার্নিচার বার্নিশ করে এই মেটেরিয়ালসগুলি যেখানে পাওয়া যায়, এই মোমো সেই দোকানে পাওয়া যায় যেগুলি মেপে বানায়। ঠিক আছে, মেপে বিক্রি করে। ঠিক আছে, তাহলে তোমরা এটাও বানিয়ে করতে পারো। এইটার কনসেপশনটা কোত্থেকে আসছে এবং সূত্রগুলি কি আমি একটু তোমাদেরকে দিচ্ছি, আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং বোঝার চেষ্টা করবে। ঠিক আছে,
নূপুর ইসলাম, জি স্যার বুঝি, এই জন্য এটা আর ট্রাই করবো না, বানাইতে ট্রাই করবো না, না অঙ্কটা ট্রাই করবো না, বুঝতেছি না, ঠিক আছে। আচ্ছা ট্রাই এই বুঝে থাকলে তো ওকে, একটু সাথে থাকো, আমাদেরকে সহযোগিতা করো, ক্যালকুলেশনগুলি একটু করে দিও। আচ্ছা দেখো এখন এটা আসছে একটা সমকোণী ত্রিভুজের ধারণা থেকে। একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু ছোট নিলাম আর একটা বাহু বড় নিলাম, মনে করো এ বি সি। এই সমকোণী ত্রিভুজকে এই সমকোণ সংলগ্ন বাহুর চতুর্দিকে, এই একটা বাহুর চতুর্দিকে যদি ত্রিভুজটাকে ঘোরাই, তাহলে এটা এইদিকে চারদিকে এরকম জায়গা দখল করবে। দখল করলে যে আয়তনটা দখল করবে বা যে স্পেসটা দখল করবে সেটাই হবে এই সমবৃত্ত ভূমিক কোণক। তাহলে এটা হবে কোণক। এই কোণকের ক্ষেত্রে দেখবা, খেয়াল করবা, যদি সঠিকভাবে বানাও, এই পেজটা, এই যে তলটা, এটা হলো ভূমি, এই ভূমিটা একটা বৃত্তাকার সাইজ হবে। তাহলে এই বৃত্তাকার সাইজের ত্রিভুজের যে বাহুটাকে ঘোরাইলা সেইটা হবে ভূমির ব্যাসার্ধ, এটা হবে ভূমির ব্যাসার্ধ আর। আর যে বাহুর চারিদিকে ঘোরালা সেটা হবে উচ্চতা এইচ। আর এই যে এটা হলো খাড়া উচ্চতা, এই যে এই শীর্ষ থেকে এটার মিডিল পয়েন্ট পর্যন্ত যে উচ্চতাটা, এটা হলো খাড়া উচ্চতা এইচ। আর একটা উচ্চতা পেয়েছি যে হেলানো উচ্চতা। হেলানো উচ্চতাটা এটার অতিভুজ যেটা ছিল সেই অতিভুজটা হেলানো উচ্চতা হয়ে গেছে। তাহলে এটার তিন ধরনের মাপ আছে, একটা হলো ভূমির ব্যাসার্ধ, আর একটা হলো উচ্চতা, আর একটা হলো এল। তাহলে ভূমির ব্যাসার্ধ আর, ভূমির ব্যাসার্ধ আর, এরপরে উচ্চতা, এটা সমবৃত্ত ভূমিক কোণকের, সমবৃত্ত ভূমিক কোণকের ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, হেলানো উচ্চতা এল হলে এই ভূমিটা একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, ভূমির ক্ষেত্রফল। আর হেলানো তলের ক্ষেত্রফল, হেলানো তলের ক্ষেত্রফল বলতে এটা হলো সমতল আর এটা হলো বক্রতল বা হেলানো তল। বক্রতলের ক্ষেত্রফল বা হেলানো তলের ক্ষেত্রফল। তাহলে আরেকটা অংশ আসবে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের অবলিক হেলানো তলের ক্ষেত্রফল, হেলানো তলের হেলানো তলের ক্ষেত্রফল। হেলানো তলের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির পরিধি। এটা যদি আর হয় তাহলে ভূমির পরিধি হলো 2 পাই আর ইন্টু হেলানো উচ্চতা এল। এটা সূত্র হলো হাফ ইন্টু ভূমির পরিধি, হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা। তাহলে এই 2 কাটা গিয়া থাকবে পাই আর এল। তাহলে এই হেলানো তলটার ক্ষেত্রফল হলো পাই আর এল এটার, আর এটার ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে ভূমির ক্ষেত্রফল প্লাস হেলানো তলের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে এনে যদি পাই আর কমন নেই তাহলে আর প্লাস এল। অনেক সময় এল এর মান দেওয়া থাকে না, আর এবং এইচ এর মান দেওয়া থাকে, তাহলে তখন লিখতে পারি পাই আর ইন্টু আর প্লাস এনে। এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এসি হলো অতিভুজ আর এটা লম্ব, এটা ভূমি। তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এল ইকুয়াল টু রুট অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে হতে পারে এই যে এল এর পরিবর্তে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস
স্কোয়ার, যখন যেটা দেওয়া থাকে সেই সূত্রটা আমরা বসিয়ে এটার এই ম্যাথ কোণক সম্পর্কিত এই ম্যাথগুলি আমরা সলভ করব। তাহলে ওই যে কোণকের সূত্রগুলি যে আলোচনা করে দিলাম, আশা করি এই সূত্র ভিত্তিক কিছু কিছু ম্যাথ সূত্রটা তোমরা যদি ভালো করে মাথায় বাস্তবতাটা একটু ঢোকাও, তাহলে এই যে পরের ম্যাথগুলি ইনশাল্লাহ ভালোভাবে পারবে, আর তোমাদের সমস্যা হবে না, তোমরা নিজেরা চেষ্টা করলেও পারবে। নেক্সট ক্লাসে আমি ওই সম্পর্কিত ম্যাথগুলি করাবো। তাহলে আজকে যে পরিমাণ তোমাদেরকে বোঝানো হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে করবে, বাসায় একটু এক দুইবার করলেই তোমাদের নোট খাতা উঠিয়ে ফেললেই তোমরা পেরে যাবে, একদম ধারাবাহিকভাবে সবগুলি করে ফেলবে। এই চ্যাপ্টারটা আমি ভালোভাবে করাচ্ছি, আর তোমাদের আমি ভেক্টরটা করাবো, অনেক ভালোভাবে করাবো, কারণ ভেক্টর, ঘনজ্যামিতি আর স্থানাঙ্ক জ্যামিতি এই তিনটা ব্যাপার করলে জ্যামিতি তোমার কাছে ফিউচারের জন্য অনেক বেশি পজিটিভ হবে, এবং এসএসসি বলো, সামনে যে কোনো পরীক্ষা বলো, সৃজনশীল বলো, অবজেক্টিভ বলো, যে কোনো টাইপের জন্য তোমার জন্য হায়ার ম্যাথটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, এবং ভালো নাম্বার পাওয়া, এ প্লাস খুব সহজেই পাওয়া অনেক সহজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।